নমস্কার, শুরু করছি হাওয়া কেমন। আমি শুভ্রাংশু। আজকে সকালবেলায় চলে এসেছি সল্টলেকে পেপার নিয়ে বেরিয়ে গেছে। সকাল সকাল লোকের বাড়িতে পেপার দিয়ে দেবে, আর আমরা সেই সুযোগে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবো, জানবো মানুষের কথা এবং হাওয়া কেমন। বিভিন্ন মানুষ এখান থেকে আছেন, তাদের সঙ্গে কথা বলবো, জানবো। এই মানে হাওয়া তো মানে বুঝতেই পারছেন কেমন হাওয়া। যেমন দিদি সকালে বাজার এসছেন নাকি? হ্যাঁ, বাজার করতে এসেছি। হ্যাঁ, তো ঠান্ডা তো নেই, ঠান্ডা তো পড়েইনি। একদমই ঠান্ডা পড়েনি, মনেই হচ্ছে না যে এটা শীতকাল। মনে হচ্ছে না। যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশ কাছেই পাশেই তো বড় গরম, ভীষণ গরম। গরম লাগছে। বাংলাদেশে গরম এখানে লাগছে নিশ্চয়ই আমরা সবাই একদম অত্যাচারিত হয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশ, সে সনাতনী হিন্দুরা প্রচন্ড ভাবে অত্যাচারিত। এবং ওদের দোষটা কি? শুধুমাত্র সনাতনী বলে এটাই কি ওদের দোষ? এবং আমি রোজ দেখছি কিছুভাবেই ওটা থামছে না। আমি অবাক হয়ে যাচ্ছি, বারবার সবাই ওনাদের বলছে, কিন্তু তা সত্ত্বেও এখনো ওরা অত্যাচারিত। কিভাবে এর যে একখানা উপায় আছে কেউ মানে ভেবে উঠতে পারা যাচ্ছে না যে কি করা উচিত। কারণ কিছু ভাবে এটা আটকানো যাচ্ছে না। এবং শুধু আজকে নয়, বহু বছর ধরে আমরা নিজেরা খুলনা থেকে চলে এসেছি সবকিছু ছেড়ে দিয়ে, কিন্তু তারপরেও তো কোনো এর সুরাহা নেই। কি করব আমরা? বারবার ওরা অত্যাচারিত হচ্ছে। তাই জন্য আমাদের উচিত এখানে এনআরসি সিএ করার, কিন্তু সে ব্যাপারেও তো রাজ্য সরকার কিছু করছে না। এটা কথা। সকালবেলায় বাজার করতে এসছেন, আমি জিজ্ঞাসা করলাম বাংলাদেশ কি হয়েছে। মানে এমনটাই মানুষের অবস্থা, বাংলাদেশের অবস্থা নিয়ে মানুষজন এতটাই বিচলিত হয়ে গেছেন যে তারা মানে বাংলাদেশের কথা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে, কেমন যেন একটা। খুব ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডাতে পড়েছে একটু। তাহলে কোথায় পড়েছে? একটু সামান্য পড়েছে। আমাদের ভয়েস তো হবে লাগে একটুখানি, আর কিছুই না। বয়সের জন্য ঠান্ডা লাগছে, কিন্তু বয়সের তো অভিজ্ঞতাও অনেক আছে। অনেক অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা আছে। এই বয়স পর্যন্ত 85 ইয়ার চলছে। ওটা 85 চলছে, কত রকম দেখছি এখন। অনাচার এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, আমি তাকে বললাম যে ঠান্ডা কেমন। তো উনি কথা বলতে বলতে বললাম বাংলাদেশের অবস্থা তো খুব গরম। তো উনি তো মানে তেলে বেগুনের মতো জ্বলে উঠলো। গরম হচ্ছে শরীরটা গরম হচ্ছে কথা শুনে। এই কি অত্যাচার হচ্ছে, মানে এত অ্যাসিস্ট্যান্স দিয়ে ইন্ডিয়া এত অ্যাসিস্ট্যান্স দেওয়ার পরে এই অপচার এ সহ্য হবে না। এ ভগবান আছে ওপরে, ওদের শিক্ষা দেবে। এই ডাক্তার ইউনিস যে কি করছে ও বুঝতে পারছে না। ও একবার ওখানে পাকিস্তানে যাচ্ছে, আগে এখানে আসছে, বাংলাদেশের লোক এখানে অত্যাচার করছে, হিন্দুদের মারছে। এ কি অত্যাচার? এই অত্যাচার সহ্য হবে না, ভগবান ওদের শাস্তি দেবে। অবশ্যই ইন্ডিয়া গভর্নমেন্ট আস্তে আস্তে দেখছে, ওয়াচ করছে। আমার যা অভিজ্ঞতা যে এটা তো চট করে হয় না, ইন্টারন্যাশনাল ব্যাপার। আমাদের অর্থনীতিকও আছে এর মধ্যে জড়িত। সেই জন্য ইন্ডিয়া দেখছে, ও তো ইয়ে তো নেবেই। কেন ওখানে রোহিঙ্গাদের একটা ইউনিট আছে, চলে আসছে এখানে। রোহিঙ্গা ওটা তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। ওরা ব্রহ্মদেশে যে ওই কি নাম একটা রায়খান প্রদেশ, আরাকান সেনা ওদের শিক্ষা দেবে। অবশ্যই এখানে অনেক চাল আছে। এটা আমেরিকা এবং পাকিস্তান এবং বাংলাদেশ এবং গভর্নমেন্ট দেখছে, ইন্ডিয়া গভর্নমেন্ট দেখছে। মানে বসে থাকবে না, ওর নেবেই যায়। চট্টগ্রাম সমস্ত নিয়ে নেবে। পাবলিক কিন্তু খুব মানে সবকিছু সবাই জানে, সবাই খবর রাখছে। দিদি আপনি কোথায়? এই আমি স্কুলে বেরোচ্ছি। স্কুলে যাচ্ছেন? স্কুল টিচার? হ্যাঁ, আমি স্কুল টিচার। সব খবর রাখেন তো নাকি? হ্যাঁ, মোটামুটি বর্তমান যা পরিস্থিতি তার উপরে তো একটা নজর সবারই আছে, আমারও আছে। যে নজর যে আছে, কিন্তু এই যে নজর, এতদিন বাংলাদেশের সবার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে মনে হচ্ছে কারণ বাংলাদেশটা নিজেদের সেই ভালোবাসার জায়গাটা নেই। কেমন যেন একটু ছন্নছাড়া, বাংলাদেশ যেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। বাংলাদেশের লোকেরা বলছে ভারত দুশ্মন ভারত।
আসলে বাংলাদেশ তো নিজের স্বাধীনতাটাকেই ধরে রাখতে পারছে না, সে তো বিকিয়ে যাচ্ছে। সে তো নিজেকে এখন নিজের যে অস্তিত্ব, স্বাধীনতার যে আনন্দ, সেটাকে হারাতে বসেছে। স্বাধীন হয়েছে যে ভারতবর্ষের হাত ধরে, সেই সত্যটাকে অস্বীকার করতে শুরু করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে বা তাকে অপমান করছে, মুক্তিযোদ্ধার অপমান। তাহলে বুঝতে পারছেন যে সেই দেশ কতটা নিচে, কোন তলানিতে তাদের মান মর্যাদা চলে গেছে। সে এখন যেভাবে আটকাতে চাইছে, মানে দেশের খাদ্যের সংকট, ওদের অর্থনৈতিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে, সব কিছু দিক দিয়ে সাহায্য পেত এই ভারতবর্ষের কাছ থেকে। সেই ভারতবর্ষের সঙ্গে চলছে তাদের বেইমানি। তারা কি করছে? এখন পাকিস্তানের হাত ধরার চেষ্টা করছে। নিজের স্বাধীনতাকে যা হারিয়ে ফেলতে পারে, তার কি পরিস্থিতি হতে পারে, এটা সারা পৃথিবী দেখবে যে কোন পাকিস্তান তো নিজেই দেউলিয়া, ওকে হাত ধরবে। সেই দেউলিয়ারই হাত ধরছে, কারণ রতনে রতন চেনে, এটা তো বিশ্বাস করবেন। সেই পরিস্থিতি এখন বাংলাদেশের। এবং দেখুন, গোদের ওপরে বিস্ফোরক কে হয়েছে জানেন? এই রোহিঙ্গার দল। রোহিঙ্গার দল সবচাইতে যেটা মানে সমস্যা করছে, এইবার হচ্ছে যাদেরকে লেলিয়ে দিয়েছিল আজ আরাকান সেনার বিরুদ্ধে, তারাই কিন্তু আজকে একবারে বুমেরাং হয়ে ফিরে আসছে বাংলাদেশের বুকে। একেবারে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকছে। এবার তাদেরকে আটকানোর জন্য ইউনিসের যে মধ্যবর্তী সরকার, তারা কিন্তু আটকানোর প্রবল চেষ্টা করছে। কিন্তু এর ফলে হবে কি, ভারতবর্ষের দিকে তাদের শ্রদ্ধা আসতে শুরু করবে। আমার তো মনে হয় যে ভারতবর্ষ এমনিতেই আগে থেকে কিন্তু একেবারে ওভারলোডেড এদের নিয়ে। কারণ এই যে অনুপ্রবেশকারী বিষয়টা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। একটা দেখা যায় যে এই যে একটা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশি হিন্দুরা, সেই ক্ষেত্রটা থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে তারা শরণার্থী হতে পারে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা যদি ভারাক্রান্ত করে আমাদের, তাহলে আমরা শরণ কাকে দেব? কারণ আপনার বাড়িতে আপনি ধরে নিন, আমি বলি, আপনার বাড়িতে কোনো আত্মীয় আছে, দেখবেন আপনিও কিন্তু তার একটা ভিসা, অবশ্যই আমরা যে মৌখিক বলি, কত দিনের জন্য আসছে, তাই না? কারণ একটা মানুষ বাড়িতে থাকলে তার যেমন একটা খরচ আছে, তাহলে ভারতবর্ষের বুকে যদি লক্ষ লক্ষ মানুষ ঢুকে আসে, ভারত সরকার সেই খরচ চালাবে কি করে? তাহলে একটা আত্মীয়কে রাখতে গেলে আমরাও কিন্তু যাকে দেখি তার কেউ নেই, তাকে কিন্তু আমরা বাড়িতে স্মরণ দিই, তাই তো রাখি। তাহলে তারা কি হয়? দেশের কাছে ঠিক সেরকমই শরণার্থী। আর দেখুন, পাশের দেশে এরকম অশান্তি হচ্ছে, তাহলে বলুন আপনারা কেন এত ভয় পাচ্ছেন, আপনারা কেন এত ভেঙে পড়ছেন? আসলে এই রোগটা কিন্তু একটা ছোঁয়াচে অসুখের মতন, জানেন তো। পাশের দেশে হচ্ছে, মানে আমরা যদি এখন চোখ বুজে বসে থাকি, ওই আগুনের আঁচ আমাদের গায়ে আসতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। নইলে কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামো, তাকে ভেঙে দেওয়ার একটা গোপন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন যেগুলো বাইরের যে দেশগুলো অর্থ সরবরাহ করছে এখন বর্তমানে, তারাও মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে পুষ্ট করার চেষ্টা করছে, তুষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশও তাদের কিছু আদান প্রদান করছে। এর ফলে কি হচ্ছে? জঙ্গি বাড়ছে, আর কিছু বাড়ছে না। এর ফলে আমাদের ভারতবর্ষের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আর ইনি পুরো বক্তব্য দেওয়ার মতো করে একবার মাস্টারদা সূর্য সেনের দেশের কথা বলতে বলতে ইনি মাস্টারদানির মতো কথা বলতে শুরু করে দিলেন যে দেশটাকে সতর্ক হতে হবে। সতর্ক হতে কি পারবেন? এ তো ওনারা যে কথাগুলো বলছেন, সতর্ক হওয়া যাবে কি আর? মানে অবস্থা তো খুব খারাপ। অবস্থা খারাপ বলতে, সত্যি কথা বলতে যদি বলেন, আমরা অহেতুক বাংলাদেশকে নিয়ে এত মাথা ঘামাচ্ছি। একটা অর্বাচীন একটা দেশ, অশিক্ষিত লুঙ্গি পার্টি, ওই দেশে, যেই দেশে একটা বোতাম তৈরি করতে পারে না, আমাদের দেশ থেকে রসুন, আদা, আলু, ডিম থেকে শুরু করে জামা কাপড় কিনতে নিউ মার্কেটে আসে বছরের 50 বার। তারা এত বড় বড় কথা আছে। অশিক্ষিত, যোগ্যতা কি আছে ওই দেশের? যোগ্যতাটা কি আছে? কিছু ওখানে বলছে বিশাল ব্যাপার, নোবেল প্রাইজ পাওয়া লোক উপদেষ্টা হয়েছে। দেখুন, ভগবানেরও কখনো কখনো ভুল হয়। তা নোবেল কোনোভাবে দিয়েছে, এটা তার উপরে কোটিং ছিল। কেক প্যাস্ট্রিতে যেমন উপরে একটা কোটিং থাকে ক্রিমের, সেই ক্রিমের কোটিং। না হলে আপনি বলুন, যারা দেশ স্বাধীন করেছে, এই যে রবীন্দ্র ঘোষকে দেখছি অ্যাডভোকেট, ওইখানে তাকে জুতোর মালা পরাচ্ছে, কালকে টিভিতে দেখলাম। রবীন্দ্র ঘোষ কেন? ওখানে একজন মুক্তিবাহিনীর সেনাকে যুক্তবাহিনী, রবীন্দ্র ঘোষকে মারধর করেছে। তাহলে এই দেশের কোনো যুক্তি আছে? যারা দেশের স্বাধীনতাকে কুলাঙ্গার না হলে দেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, যারা মুক্তি সেনা তাদেরকে অগ্রাহ্য করে। ওরা তো বলছে অন্য কথা, বলছে হিন্দু লোককে ভাগাও, আমরা আমাদের নিয়ে থাকবো, সংখ্যাগুরুরাই সবকিছু করবে, হিন্দুদের ভাগাও। এইটা কোনোদিন হতে পারে? ওদের হিন্দু দেশ স্বাধীনে হিন্দুরা ছিল না, দেশ স্বাধীনটা করেছে। ভারতবর্ষের পদলেহন করা উচিত ওদের। ওদের যোগ্যতা কি আছে? যারা বলছে তাদের যোগ্যতাটা কি আছে?